চিৎকার চেঁচামেচি জড়েছ কেন? বসার কক্ষে মানুষ রয়েছেন, তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আওয়াজ একটু নিভে এলো পিতার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপর জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠেই বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা। বিয়ের বয়সটাও তো হয়নি। এর মধ্যে কিসের বিয়ে? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশ সিং তার শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমার উপর। তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিলেন, সেই ভুলের সংশোধনী আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতো শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ডুকরে কেঁদে উঠল পৃথা, কান্না বিচলিত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা। তুমি বাবাকে বোঝাও একটু। তুমি বোঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে, খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে, তাড়া দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয় না তো? ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছেন, মেয়েকে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বুঝাবো। পৃথা কান্না থামালো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যি বাবাকে বোঝাবে তো? সুফিয়া বেগম অভয় দিয়ে বললেন, হ্যাঁ, বুঝাবো। মায়ের কথায় একটু ভরসা পেল পৃথা। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে। তবে সাজলো না একটু। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেননি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। ক্ষণিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের সেখানে বুলি আউড়িয়ে পৃথা নত মস্তকে সকলকে সালাম সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসলো সবাই, তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বীর কথাটা জানার পর থেকে মস্তিষ্কে একটু পরপর তুর্য নামক ব্যক্তিটি হানা দিচ্ছেন। তার তো তুর্যের কথা মনে পড়ার কথা নয়। এই তো কয়েকটা দিন আগে তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা ইনিয়ে বিনিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই, তাহলে তাকে কেন মনে পড়বে? পিতা উসখুস করে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে তিনজন পৌর নারী এবং দুজন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকে দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এভাবে লুকিয়ে চুরিয়ে কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন একগাল হেসে পৃথাকে শুধালো। তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছে হলো না, এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে। তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল। পৃথা ইসলাম। পাশের আর এক মহিলা হাসলেন, বললেন, বাহ ভাবি, মিষ্টি নাম তো একদম তোমার মতোই মিষ্টি। মহিলা কথা শেষ করতে না করতেই দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তো ওকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম। দেখি তার বুকে কত বড় পাটা আমার বউয়ের বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো। বিস্ময়পূর্ণ দৃষ্টিতে এক চোখে তাকালো সদর দরজার পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভেতরে। ছেলেটা আশেপাশে একবার তাকিয়ে তাকালো পৃথার পানে, সাথে সাথেই থমকে গেল সে। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তে। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামবর্ণ, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবু মেয়েটাকে যেন পরিণয় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি সাহস, তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে কিনা অন্য পাত্রপক্ষের সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তুর্য একটু শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটু চেপে বসুন, আমার ছোটোখাটো দেহটা নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুজন ভরকে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে? আর হঠাৎই এসে কেন এসব কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ, একটু সরে বসে বললেন, বসো বাবা।
এই পর্যায়ে আর চুপ থাকতে পারলেন না পলাশ শিকদার, কণ্ঠে ক্রোধ উঠে বললেন, এইসব কেমন ধরনের অসভ্যতাম? আর তুমি বা এখানে কেন এসেছো? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে, শার্টের কলার কাছে দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে, নাক মুখ কুঁচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখনই ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থামলো তুর্য, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাকারি করে জীবনে কি করেছেন শ্বশুর মশাই? পথে ঘাটে 2-4টা এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার দাঁতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থাকো, বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল, বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুর মশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কখনো হয় নাকি? কথাটা বলেই চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি কিন্তু ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুর মশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্যে খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্র বাড়ি, ভদ্রভাবে কথা বল। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে, হিয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি? ও, আমার জানা ছিল না। থামলো ছেলেটা, চোখ মুখ শক্ত করে আবার বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকিনা অন্যত্র বিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রপক্ষের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার, তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7 বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটাবার জানার প্রয়োজন বোধ করেনি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা যায়? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো, অপরাধীর কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা এতক্ষণ চুপচাপ শুনছিল সবটা, বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথায় বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল যে পৃথার নিকট ক্ষমা প্রার্থী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এ পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য ধরে রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা, অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে কেউ একটু বলবে আমায়? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। পৃথার কথা শুনে তারপরে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই বসেছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে আর লুকালো না কিছু, হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ সিংদের হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন, তোর জীবনের অনেক কথাই এখনো তোর অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দেইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া তখন তুর্যের ফিরে আসারও সম্ভাবনা ছিল না, তাই জানাইনি। কিন্তু আজ মনে হচ্ছে তোকে সবটা জানানো উচিত। তোর জীবন, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সবকিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ সিংদা, মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে তুর্যের মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার আবার তাদের বিয়ে হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যের বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিটে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকার। তুর্যের বাবা মায়ের বিয়েতেই তোর মাকে আমি প্রথম দেখেছিলাম। তারপরে তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই, আর তারপরে বিয়ে। এইটুকু বলে আবারও থামলেন পলাশ সিংদা, একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, পাশাপাশি বিয়ে হওয়ার দরুন তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠেছিল। তারা দুজনেই চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্কটা আরো মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তাহমিনা এবং তোর মা দুজনেরই প্রথম সন্তান ছিল হয়। এরপরে আবারও তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের। কিন্তু এবারও দুজনেই পুত্র সন্তানের জননী হন। তৃতীয়বারের বেলায় তাহমিনা আবারও পুত্র সন্তানের জন্ম দিলেও আমাদের কোলে আল করে তুই এসেছিলি। তাহমিনা তখনই বলে রেখেছিলেন তোকে আর তার বড় ছেলে তুর্যের বউ করে নিবে। আমি তখন তোর আর তুর্যের বয়সের পার্থক্যর কথা ভেবে বিষয়টা মানিনি। তারপর আর এ নিয়ে কথা ওঠেনি। কিন্তু সমস্যা বাঁধলো যখন তোর বয়স 10 হলো, তখন তুর্য 20 বছরের এক তরতাজা
খামখেয়ালি যুবক। তার যা ঠিক ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুত্বের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সী এলাকার ছোটখাটো এক নেতা হয়ে উঠেছিল সে। তাহমিনার ভয় বাড়ে। ছেলের এমন বকে যাওয়াকে মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দিবেন ছেলের। ছেলেকে ঘরমুখো করতে ছাড়া নাকি আর কোনো উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন। আমি তুর্যের বকে যাওয়া স্বভাব এবং তোদের বয়সের পার্থক্যর কথা ভেবে তার প্রস্তাবের সরাসরি না করে দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তাহমিনার অনুরোধ এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনে তোর বিয়ে দিয়েছিলাম তুর্যের সাথে, কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরই তোর মুখ না দেখে তোকে ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আমরা অনেক চেষ্টা করেছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু একটু করে কলঙ্কে লাগতে শুরু করেছিল। ছোট বলে তারা তোকে ছাড়া দেয়নি মা। অনেকে কথা তুলেছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যদের থেকে অর্থবৃত্তিতে কোনো অংশে কম ছিল না আমার। শুরু হলো সমাজে তোকে হেয়া প্রতিপন্ন করা। যে অল্প সংখ্যক আশেপাশের মানুষ তুর্য আর তোর বিষয়টা সম্পর্কে জানলো, তারা দিন দিন হে করতে শুরু করলো তোকে, যা বাবা হিসেবে আমি মানতে পারছিলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগে তোদের নিয়ে এলাকা ছেড়েছি আমি। ঘাটে গড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনল মনোযোগ দিয়ে। আঁকিধায় পড়ে উঠল মেয়েটা। এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজেছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতো, সবটা পরিষ্কার। কিন্তু এই পরিস্থিতি তাকে ছেড়ে দিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথার যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিকই মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছে, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তাকে কবুল বানানো হয়েছিল। পৃথা আর সেই বিষয়ে অতটা মাথা ঘামায়নি। তার মাথাতে একবারের জন্য চিন্তা আসেনি তার মা বাবা তাকে মাত্র 10 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথার অজান্তে তার জীবনে এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগ হলো, অথচ সে জানতেই পারল না সবাই মিলে তাকে ঠকিয়েছে। বাবা মা নিজেদের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটা শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে করে ঠেলে দিয়েছিল অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য না। যে নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধীর কণ্ঠে সে বলল, আমি আমার কর্মের জন্য অনুতপ্ত। আমি পৃথাকে ছেড়ে গিয়ে বুঝেছি আমি কতটা ভুল করেছি। ধীরে ধীরে ভীষণ বাজেভাবে আটকে গেছি ওর মায়ায়। আমি ভালোবেসে ফেলেছি পৃথাকে, তাই তো আবারও ছুটে এসেছি ওকে ফিরিয়ে নিতে। পৃথা পিছন ঘুরে তাকালো তুর্যের পানে। তার ছেলের হাসি এসে বলল, আপনি আমায় ছেড়ে গিয়ে বুঝলেন আমায় ভালোবেসে ফেলেছেন। আমার মা বাবা বুঝলো তারা ভুল করেছেন। আফসোস, শুধুমাত্র আমিই বুঝলাম না। আমার অগোচরে আমার কাছের মানুষগুলোর নিকট তাদের সম্পর্ক রক্ষায়, স্বার্থ রক্ষায় আমি ভীষণভাবে ঠকে গিয়েছি। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে। কিছুটা অস্থির কণ্ঠে বলল, আমি ভুল করেছি, এর জন্য তুমি আমাকে অবশ্যই দোষী সাব্যস্ত করতে পারো, কিন্তু তাই বলে ঠকবাজ উপাধি দিতে পারো না। আমি তোমাকে ঠকাইনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ, তোমার আর আমার বিয়ের সময়ে আমার বয়স ছিল 20 বছর আর তোমার মাত্র 10। একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে যদি জোর জবরদস্তি করে ত্যায্যপুত্র করার হুমকি দিয়ে মাত্র 10 বছর বয়সী এক শিশুকন্যার বিয়ে দেওয়া হয়, তবে ওই যুবকের এমন প্রতিক্রিয়া কিংবা রাগ করাটা কি অস্বাভাবিক কিছু? আমার স্থানে তুমি থাকলে কি করতে? প্রশ্নটা না হয় নিজেকেই করো। তুর্য এগিয়ে এসে দাঁড়ালো পৃথার সম্মুখে। কিছুটা অস্থির কণ্ঠে বলল। পৃথার দৃষ্টি শীতল হলো। বুঝলো সেই ওই বয়সে তুর্যের তাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। তুর্যের স্থানে সে থাকলে হয়তো সেও মেনে নিতে পারতো না। কিন্তু পরের 7 বছর ভালোবাসলে সেই 7 বছরে কেন ফিরে এলো না? কেন একটাবার খোঁজ নিল না? এত বছর পর এসেছে ভালোবাসার দাবি নিয়ে। হতে পারতো এত বছরের পৃথা অন্য কাউকে ভালোবাসে ফেলেছে, অন্য কারো মায়া আবদ্ধ হয়েছে। যদিও ভাগ্যগুণে এসবের কিছু হয়নি, কিন্তু হতে তো পারতো। আচ্ছা, এত বছর পর তুর্যকে সত্যি ভালোবাসা তার কাছে ফিরে এসেছে, নাকি এর পিছনে কোনো স্বার্থ আছে?
হতেই পারে স্বার্থ আছে। এই মুহূর্তে কাউকে তার বিশ্বাস হচ্ছে না পৃথার। মেয়েটা তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠেই বলল, আমাদের সংসার হয়নি, একসাথে থাকাও হয়নি, গভীর প্রণয়ে নিজেদের সিক্ত করা হয়নি। আর এত বছরে আমাদের মাঝে সেই বয়সের পার্থক্যটাও কিন্তু ঘুচে যায়নি। সেদিন যেহেতু আমাদের বয়সের পার্থক্যের কারণে আপনি আমায় মেনে নিতে পারেননি, বিয়ের আসরেই ত্যাগ করেছিলেন, সেহেতু আজও মেনে নিতে পারার কথা না। তার চেয়ে বরং তালাক দিয়ে দিন আপনি আমায়, মুক্ত হয়ে যান এমন অনিশ্চিত তেতো একটা সম্পর্ক থেকে। তুর্য অস্থির হলো। ঠিক এই ভয়টাই সে পেয়েছিল এতদিন, যার দরুন একটু সময় নিয়ে আগে পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে চেয়েছিল, তারপরে ধীরে ধীরে সবটা বুঝিয়ে বলতে চেয়েছিল। কিন্তু রাজাকার শ্বশুরটা আর তা হতে দিল কই। মাঝখান থেকে একটা শিয়াল জোগাড় করে তার কাছে বেঁচে দিতে চাইলো তার মুরগির বাচ্চার মতো ছোট্টখাটো বউটাকে। তুর্য আর একটু এগিয়ে গেল পৃথার পানে, মেয়েটার এক হাত টেনেই পুড়ে নিল নিজের দু হাতের ভাঁজে, ব্যাকুল কণ্ঠে বলল, এমন কথা বলো না পৃথা। আমি তোমাকে কখনো তালাক দেব না, মরে গেলেও না। আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পৃথা তুর্যের হাতের ভাঁজ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল, তার ছেলে হাসি এসে বলল, তাই 7 বছর আপনার ভালোবাসা কোথায় ছিল? বিয়ের আসরে আমায় ত্যাগ করার কথাই না হয় আমি বাদই দিলাম, ধরে নিলাম আপনি পরিস্থিতির শিকার, কিন্তু পরের 7 বছর আমি না হয় বিয়ের সময় ছোট ছিলাম, আপনার সাথে সংসার করার বয়স হয়নি আমার, তাই বলে কি একটু খোঁজ নিতে পারেন নাই? সেটুকু বয়স কি ছিল না আমার? আমি মানছি আমি ভুল করেছি। আমি নিজের অনুভূতি বুঝতে দেরি করেছি। আর তারপর এইটুকু বলেই থামতে হলো তুর্যকে। পিয়াল তেড়ে এসে সম্মুখে দাঁড়ালো তার, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তো এটাই বুঝতে পারছি না, এটাকে এখনো কেন সহ্য করা হচ্ছে। এটাকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তুর্যের দৃষ্টি কঠিন হলো, আগের কথা ভুলে শক্ত কণ্ঠে সে বলল, তোদের বাড়িতে আমি থাকতেও আসিনি। রাজাকার আলবদর আল শামসদের সাথে ভালো মানুষেরা একসাথে এক ছাদের তলায় থাকে বলে শুনেছিস কখনো? আমি এসেছি আমার বউ নিতে। আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাই। পিয়াসও তেড়িয়ে এলো, দুই হাতে তুর্যের শার্টের কলার চেপে ধরে বলল, কিসের বউ? 7 বছর আগে ছেড়ে যাওয়ার সময় বউয়ের কথা স্মরণে ছিল না তোর? তারপর এত বছরেও তো বউয়ের কথা স্মরণে আসেনি। এখন এসেছিস নাটক করতে? বের হ আমার বাড়ি থেকে। তুর্যের চোখ মুখ শক্ত হলো, শক্ত হাতে সে নিজের কপাল থেকে হাত ছাড়িয়ে দিল পিয়াসে, দাঁতে দাঁত চেপে বলল, আমার বউকে ছাড়া আমি কোথাও যাচ্ছি না। অনেক সময় ব্যয় করেছি, আর নয়। প্রয়োজনে যুদ্ধ করব, পুলিশ ডাকবো, তারপর বউকে সাথে নেব। তবুও বউ ছাড়া এক পাও নড়ব না আমি। এতক্ষণে মুখ খুলেন পলাশ শিকদার, থমথমে কণ্ঠে বললেন, তোমাদের বিয়েটা আইনত বৈধ নয়। বিয়ের সময় তোমার বয়স 20 হলেও পৃথা ছিল নাবালিকা এক শিশুকন্যা। আর বিয়ের তেমন ডকুমেন্টও নেই। পুলিশের নিকট গেলে তোমাকে ঝামেলায় পড়তে হবে, হয়তো পৃথাকে ছেড়েও দিতে হতে পারে। তুর্য বাঁকা হাসলো, পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, তুর্য আর তুর্যের ভাইয়েরা কখনো কাঁচা কাজ করে না। আমি সেদিন ক্রোধের বশে বিয়েতে কোনো উৎসাহ না দেখালেও আমার ভাইয়েরা বিয়ের প্রতিটি মুহূর্তের ভিডিও রেকর্ড করে রেখেছিল। পুলিশের কাছে আমার বিয়ের প্রমাণ দিতে একটা মুহূর্ত সময় লাগবে না। আর বাকি রইল ঝামেলায় পড়া। তা আমি ঝামেলায় পড়লে আপনারাও পড়বেন। একটা নাবালিকা মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার অপরাধে এই বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। পিয়াল তেতে উঠল, গলা বাড়িয়ে বলল, ভয় দেখাচ্ছিস? দেখা, তবুও আমার বোনকে তোর সাথে যেতে দেবো না। তুর্য বলতে চাইল কিছু, কিন্তু সে কিছু বলার আগে পৃথা বেশ ঠান্ডা কণ্ঠে বলল, কিন্তু আমি যাব। উপস্থিত সবাই অবাক হলো পৃথার কথায়। পিয়াস চকিত কণ্ঠে বলল, কি বলছিস এসব তুই? মাথা ঠিক আছে তো? এই ছেলেটার সাথে তুই যেতে রাজি হচ্ছিস, যে কিনা 7 বছর আগে বিয়ের আসরে তোকে ত্যাগ করেছিল? পিয়াসের কথার মধ্যে পিয়াল বলল, যে পুরুষ তোর কথা একটাবারের জন্যও ভাবিনি, বিয়ের আসরে তোকে ছেড়ে চলে গিয়েছিল, তার সাথে যাবি তুই? পৃথা তার বাবা মায়ের পানি তাকালো একবার, চাপা নিঃশ্বাস ফেলে বলল, তা তো আমার পরিবারও আমার কথা ভাবেনি। ভাবলে কি আর নিজেদের সম্পর্ক গাঢ় করার জন্যে মাত্র 10 বছরের একটা নাবালিকা কন্যাকে বিয়ে দিতে পারতো? থামলো পৃথা, আবার বলল, বাবা মা 10 বছর বয়সে বিয়ে তো আমার সংসার করার উদ্দেশ্যেই দিয়েছিলেন, তাই না? সেটা তো আমার কপাল ভালো ছিল বলে ওই বয়সে সংসারের ঘানি টানতে হয়নি। এখন যখন সুযোগ পেয়েছি, তখন না হয় বাবা মায়ের ইচ্ছেটাকেই প্রাধান্য দেই, সংসারটা করি। সুফিয়া বেগম এবং পলাশ শিকদার বেশ ভালোভাবেই বুঝলেন মেয়ের তাদের ওপর অভিমান জমেছে বেশ, আর সেই অভিমান থেকে এসব কথা বলছে মেয়েটা। সুফিয়া বেগম এগিয়ে এলেন মেয়ের পানে, মেয়েকে বোঝানোর উদ্দেশ্যে বললেন, তুই আমাদের ভুল বুঝছিস মা। হ্যাঁ, আমরা তুর্যের পরিবারের সাথে সম্পর্ক গাঢ় করার জন্য তোকে তুর্যের সাথে বিয়ে দিয়েছিলাম ঠিক, কিন্তু
তখনই তোর সংসার করার কথা ছিল না। আমাদের দুই পক্ষের মধ্যে কথা হয়েছিল, বিয়ে হলেও তখনই তুই ও বাড়িতে যাবি না। তোর 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে তুলে নিবেন তারা। পৃথা কণ্ঠে জোর বাড়ল, শক্ত কণ্ঠে বলল, তাহলে বিয়েটাও না হয় 18 বছর হলেই দিতে। অল্প বয়সে ওই সময় বিয়েটা না দিলে তো আর আমার জীবনে এত সব ঘটনা ঘটতো না। আমরা ভয় পেয়েছিলাম বড় হয়ে তোরা যদি দুজন দুজনকে না মানতে চাস। তাছাড়া তুর্যও বকে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছিলাম। পৃথা পূর্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। মলিন হেসে বলল, তোমরা তোমাদের সম্পর্ক গাঢ় করতে এতটাই তৎপর হলে যে বকে যাওয়া একটা ছেলের সাথে নিজের 10 বছরের শিশু কন্যার বিয়ে দিতেও দ্বিধাবোধ করলে না। আমি জানতাম মেয়ের বাবা মা মেয়ের বিয়ের ক্ষেত্রে বকে যাওয়া ছেলেদের এড়িয়ে চলে, আর আমার বাবা মা উল্টো সম্পর্ক গাঢ় করার উদ্দেশ্যে বকে যাওয়া ছেলের হাতে মেয়েকে তুলে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আচ্ছা মা, আমার থেকে তোমাদের সম্পর্কটা গাঢ় করার নিশ্চয়তাটা কি বেশি হয়ে গিয়েছিল তখন? সুফিয়া বেগম চুপ হয়ে গেলেন। এ পর্যায়ে মেয়ের কথার কোনো উত্তর দিতে পারলেন না তিনি। কি উত্তরই বা দিবেন? সত্যি তো ভুল করেছেন তারা, মেয়েটার সাথে অন্যায় করেছেন, যার জন্য মেয়েটার জীবন আজ এত জটিলতা। পৃথা মেয়ের চুপ হয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে মলিন হাসলো, চোখ দুটো ভিজে উঠছে তার। ভেজা চোখে এসে এগিয়ে গেল তুর্যের পানে, নিজেকে শক্ত করে বলল, আমায় নিয়ে চলুন আপনার সাথে। তুর্য তখন চুপচাপ দেখছিল সবটা। পৃথা যে এত তাড়াতাড়ি তার সাথে যেতে রাজি হবে কল্পনাও করতে পারেনি। সে ভেবেছিল পৃথা তাকে ভুল বুঝবে, তাড়িয়ে দিবে, তারপর অনেক কাঠখড় পুড়িয়ে বউকে নিজের কাছে নিতে হবে। অথচ এত তাড়াতাড়ি রাজি হয়ে গেল, তাই তো সবটা শুনে একটু থম মেরে গিয়েছিল আর কি। তবে পৃথার কথায় এবার ঘোর কাটল তুর্যের। আনন্দের সহিত নিজের হাত বাড়িয়ে ধরল পৃথার এক হাত, সম্মুখ পানে যেতে যেতে বলল, চলো। পিয়াস এবং পিয়াল উদ্যত হলো তুর্যকে আটকাতে। তারা জানে তাদের অভিমানী বোন পরিবারের ওপরে অভিমান করে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, তাই বলে তারা তো বোনকে এভাবে চলে দিতে পারে না। পিয়াস এবং পিয়াল তুর্য পৃথাকে আটকাতে যেতে নিলে তাদের থামিয়ে দিলেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে বললেন, ওদের যেতে দাও। পিয়াস এবং পিয়াল অবাক হলো। পিয়াস অবাক কণ্ঠে বলল, তুর্য তো পিঠাকে নিয়ে চলে যাচ্ছে বাবা, আর তুমি ওদের আটকাতে বারণ করছো? পলাশ শিকদার কোনো উত্তর দিলেন না ছেলের প্রশ্নে। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন তারা আনা পাত্রপক্ষের পানে, যারা এতক্ষণ খুব নিগুড়ভাবে দর্শকের ন্যায় দেখছিল সবটা। পলাশ শিকদারের ঠান্ডা কণ্ঠেই তাদের বললেন, আপনাদের কাজ শেষ নজরুল ভাই, আপনাদের ধন্যবাদ এখানে আসার জন্য। পাত্রপক্ষে নামধারী আশায় জনমানবের মধ্যে একজন বলল, আরে ঠিক আছে, আচ্ছা আমরা এখন আসছি, আপনারা পারিবারিকভাবে মিটিয়ে নিন সবটা। কথাটা বলেই চলে গেলেন তারা। পিয়াস, পিয়াল এবং সুফিয়া বেগম অবাক হলেন। সুফিয়া বেগম অবাক কণ্ঠেই শুধালেন, এসবের মানে কি? পলাশ শিকদার একবার তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমি এতটাও নির্বোধ নই যে আমি আমার তালাকহীনা মেয়ের বিয়ে দিব অন্যত্রে। আমি শুধুমাত্র দেখতে চেয়েছিলাম তুর্য আমার মেয়ের জন্য কি কি করতে পারে। আমি জানতাম তুর্য এখানে আসবে। পৃথার বিয়ের খবরটা ওর নিকট সৌকৌশলে আমি নিজেই পাঠিয়েছিলাম, নয়তো ওর সাধ্য ছিল না কিছুই জানার, যেখানে তোমারই সবটা জেনেছিলে দুপুরে। কিন্তু বাবা, এইটুকু বলতে পিয়ালকে থামিয়ে দিলেন পলাশ শিকদার। আবারও বললেন, হ্যাঁ, আমি আগেই বলেছিলাম পৃথার সাথে তুর্যের তালাকটা গোপনে করিয়ে দিব, পৃথাকে না জানিয়ে, কারণ আমি এই সম্পূর্ণ বিয়ের বিষয়টাই পৃথার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমি চাইলে কি ওদের গোপনে তালাক হয়ে যেত? স্ত্রী অনুপস্থিতিতে তালাক দেওয়া বা স্ত্রীকে জানানো না হলে তালাক হয় না। তালাক দেওয়ার জন্য স্বামীকে অবশ্যই স্ত্রীর উপস্থিতিতে স্পষ্টভাবে 3 বার তালাক করতে হবে। বিষয়টা নিয়ে এমনি সর্বদা চিন্তিত ছিলাম আমি। তার উপর তুর্য ফিরে এলো। সেদিন তুর্যকে তালাকের কথা বললেও তুর্য শক্ত কণ্ঠে নাকচ করে দিল। ওর কণ্ঠে আমি দৃঢ়তা অনুভব করেছিলাম। তোমরা বসে থাকলেও আমি বসে থাকিনি। ওর বিষয়ে সম্পূর্ণ খোঁজ খবর নিয়ে আমার মনে হয়েছিল ওকে একটা সুযোগ দেওয়া উচিত। 7 বছর আগে ও আমার মেয়েকে ত্যাগ করে ভুল করেছে ঠিক, আমরা তো কম ভুল করিনি। তাছাড়া বিচ্ছেদ কোনো সমাধান হতে পারে না। ভুল তো আমাদেরও ছিল, অন্তত নিজেদের ভুলটা শুধরে নিয়ে ছেলে মেয়ের ভবিষ্যতের সুন্দর করার জন্য হলেও তুর্যকে একবার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল। সেই সুযোগটা আমি তাকে দিয়েছি। থামলেন পলাশ শিকদার, শক্ত কণ্ঠে বললেন, তবে ভেবো না ওই তুর্য চৌধুরীকে আমি এত সহজে ছেড়ে দিব। 7 বছর আমার মেয়েকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে, বিয়ের আসরে আমার মেয়েকে ত্যাগ করেছে। 7 বছর পরে এত সহজে অবশ্যই ওর পরীক্ষা শেষ হবে না। আমি আমার মেয়েকে আবার কেড়ে নেওয়ার চেষ্টা করব ওর থেকে। ও যদি ভালোবেসে থাকে তবে ভালোবাসার নারীকে ধরে রাখার দায়িত্ব ওর। কথাটা বলেই কাউকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন পলাশ শিকদার।
পিছনে ফেলে রেখে গেল তিনজনে বিস্ময়ে পরিপূর্ণ চোখ। তুর্য পৃথাদের বাড়ি থেকে বেরিয়ে পিতাকে নিয়ে সোজা চলে এসেছে কাছে পিঠে এক উকিলের অফিসের সম্মুখে। আইনিভাবে এবার তার বিয়েটা করে নেওয়া প্রয়োজন, নয়তো বলা যায় না কখন আবার তার রাজাকার শ্বশুরটা মুরগির বাচ্চার মতো বইয়ের উপর খাবলা বসায়। পৃথা আরুষ এবং গার্ডসদের নিয়ে অফিস বিল্ডিংয়ে ঢুকলো তুর্য। পৃথা খানিকটা অবাকই হলো, বাড়ির কাছাকাছি হওয়ায় এই অফিস চিনত সে আগে থেকে। মেয়েটা কপাল কুঁচকে তুর্যকে বলল, আমরা এখানে কেন এসেছি? তুর্য সম্মুখ পানে পা দিতে দিতে জবাব দিল, বিয়ে করতে। পৃথা ভ্রু কুঁচকালো, সন্ধিয়ান কণ্ঠে বলল, আমাদের না বিয়ে হয়ে গেছে। আইনিভাবে হয়নি এখনো। কিন্তু আইনিভাবে বিয়ে করার বয়স তো আমার এখনো হয়নি। তুর্য ঘাড় বাঁকিয়ে তাকালো পৃথার পানে, বাঁকা হেসে বলল, তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুত হও বউ, তারপর তোমার বয়স বাড়ানোর দায়িত্ব আমার। পৃথা অবশ্য ফাঁক করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে তুর্য বলল, দেখো, আমি এই মুহূর্তে কোনো জটিলতা চাইছি না। তোমার আর আমার বিয়ে 7 বছর আগেই হয়ে গেছে। এখন তুমি মানলেও আমার বউ, না মানলেও আমার বউ। আইনি বিয়ে না হলেও রেকর্ডের ভিত্তিতে আমাদের বিয়েকে কেউ অস্বীকার করতে পারবে না। তবুও আমি চাইছি এবার আমাদের আইনি বিয়েটাও হয়ে যাক। ধর্ম এবং সমাজ দুটো মেনেই আমি তোমাকে নিজের করে চাইছি। সুতরাং কণ্ঠে কোনো না না ধ্বনি তুলে ঝামেলা বাড়িও না। পৃথা আর কিছু বলল না। সত্যি বলতে বিয়ে তো সে কবেই হয়ে গেছে, এখন সারাদিন নানা করলেও কাজ হবে না। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে অনুসরণ করে ঢুকলো এক কক্ষের ভিতর। সেখানে চেয়ারে আগে থেকে বসা ছিলেন কোট প্যান্ট পরা একজন ভদ্রলোক, সম্ভবত উকিল হবেন ইনি। তুর্যকে ঢুকতে দেখে উনি উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, এসেছেন আপনারা? আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুর্য হাসলো। ভদ্রলোকের সাথে কুশলতি বিনিময় করে পৃথাকে নিয়ে বসলো ওই দুটি কাঠের তৈরি চেয়ার দখল করে। নিজের হাতটা তুলে তার হাত ঘড়ির পানে তাকালো একবার, উকিলকে তাড়া দিয়ে বলল, কি কি করতে হবে তাড়াতাড়ি করুন, আমাদের আবার ঢাকায় ফিরতে হবে। উকিল সাহেবও বসলেন। আগে থেকে প্রয়োজনীয় সকল কাগজপত্র গুছিয়ে রেখেছি। তুর্য তাড়া দিতেই তিনি প্রয়োজনীয় কাগজ এবং কলম এগিয়ে দিলেন তুর্য পৃথার পানে। আঙুল তুলে কাগজের দিকে ইশরা করে বললেন, এখানে সই করে দিন। কাগজটা হাতে পেতে দ্রুততার সাথে সই করল তুর্য। অতঃপর পৃথার পানে এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি সই করে দাও। পৃথা তাকালো কাগজটার দিকে, হৃদয় ভারী হয়ে উঠল মুহূর্তে। একবার না জানি অগোচরে অল্প বয়সে এই পরিবারের লোকেরা তাকে বিয়ে দিলেও আজকে বিয়েতে সেই পরিবারই নেই। যতই পরিবারের ওপর অভিমান করুক, মেয়েটা তবুও তো তার পরিবার। তো ওই বাবা মাই তাকে জন্ম দিয়েছে, এত বছর আদর যত্ন দিয়ে বড় করেছেন। জীবনের এই মুহূর্তে এসে পৃথার ভীষণ মনে পড়ছে বাবা মাকে। হয়তো তুর্যের সাথে তার বিয়েটা আগেই হয়েছে, কিন্তু তখন কোনো অনুভূতির উপস্থিত ছিল না। বিয়ের মানেই তো তখন পৃথা বুঝে উঠতে পারেনি ভালোভাবে। তার জন্য আজ অনুভূতিটা প্রথম, আর সেই অনুভূতিতে বাবা মা ভাই কেউ পাশে নেই। বেশ কিছুক্ষণ অতিবাহিত হলো। পৃথা এখনও কলমও তুলল না, আর সই করবে কি। তুর্য ভ্রুকুচকে তাকালো মেয়েটার পানে, দেখলো মেয়েটা টলমল চোখ নিয়ে কিছু ভাবছে, আর মাঝে মাঝে নিচু হয়ে পা চুলকাচ্ছে। তুর্য সজাগ দৃষ্টিতে তাকালো আশেপাশে, কান খাড়া করে শুনল কিছু মশার গান। ইস, তার ছোট্ট বউটাকে নিশ্চয়ই মশার কামড়ে রক্ত চুষে নিচ্ছে। তুর্য আশেপাশে তাকালো, উকিলকে উদ্দেশ্য করে বলল, আপনার এখানে কি মশারি আছে? উপস্থিত সবাই ভরকালো তুর্যের কথায়। উকিলও চকিত দৃষ্টিতে তাকালো ছেলের পানে। এই প্রথম কিনা কেউ বিয়ে করতে এসে মশারি খুঁজছে। বিয়ে করতে এসে মশারি দিয়েই বা কাজ কি? উকিল কৌতূহল অনুভব করলেন, আগ্রহ নিয়ে বললেন, না তো, মশারি দিয়ে কি করবেন? তুর্য হাত উঠিয়ে 2 হাত ধরে ঠাস ঠাস করে শব্দ করে মশা মারার চেষ্টা করলো। নাক মুখ কুঁচকে বলল, আমার বউকে মশায় কামড়াচ্ছে। উকিল সহ সবাই তো ভেবাচাকা খেয়ে গেল। পৃথাও নিজের চিন্তা খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এলো তুর্যের পানে। বিয়ে করতে এসে কিনা এই লোক মশারি খুঁজছে, তাও কিসের জন্য? তার বউকে 2-1টা মশায় কামড়াচ্ছে বলে। তুর্যের এ ধরনের কথাবার্তার সাথে আর কেউ পরিচিত না থাকলেও মানুষ ঠিক পরিচিত। ছেলেটা এগিয়ে এলো তুর্যের পানে, মাথা চুলকে বলল, অফিস কক্ষে মশারি কোথা থেকে আসবে স্যার? কয়েল থাকলেও থাকতে পারে। আরুষের কথা শুনে চকচক করে উঠল তুর্যের চোখ দুখানা, গদগদ হয়ে বলল, সাব্বাস বেটা, কে বলেছে তুই আকার রসিকার ছাড়া বলত? এই তো তোর মাথায় বুদ্ধি আছে। ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে আমি তো কয়েলের কথা ভুলেই বসেছিলাম। কথাটা শেষ করে তুর্য ফিরে তাকালো উকিলের পানে, ভীষণ আশা নিয়ে বলল, আপনার অফিসে কয়েল আছে? উকিল তুর্যকে হতাশ করে জবাব দিলেন, না, আমার অফিসে কয়েলও নেই। তুর্যের মেজাজ খারাপ হলে কিছুটা। কি একটা অফিস যেখানে কিছু রাখে না? তার বউকে মশায় কামড়াচ্ছে, অথচ একটা কয়েল পর্যন্ত নেই। এক মিনিট, মশায় কামড়াচ্ছে নাকি চুমু খাচ্ছে?
তোর যে হৃদয়টা হাহাকার করে উঠল, মস্তিষ্ক বলে উঠল, এত বছর বিয়ে করে বউকে এখনো চুমু খেতে পারলি না, অথচ দেখ মশাগুলো এসে কি সুন্দর তোর বউকে চুমু খেয়ে যাচ্ছে। ছি তুর্য ছি। তুর্য হাঁসফাঁস করে উঠল, বিড়বিড়িয়ে বলল,